বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ, বাংলা সাহিত্যকে যিনি ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে সমাসীন করেছেন, যিনি না জন্মগ্রহণ করলে বাংলা হয়তো সারা জীবন প্রাদেশিক ভাষায় থেকে যেত। বাংলা সাহিত্যের এমন একজন কবি, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী নিয়ে আলোচনা করব। সোনার তরী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের কবি বিতর্কের জন্ম দিয়েছে। অনেক বাক বিতণ্ড হয়েছে এই সোনার তরী কাব্যগ্রন্থকে ঘিরেই। আমরা যদি দেখি এই কাব্যগ্রন্থটি সোনার তরী, এই সোনার তরী কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছেন তার ভাই দেবেন্দ্রনাথ ঠাকুরকে। উৎসর্গপত্রে কবি উল্লেখ করেছেন এভাবে: ভ্রাতা দেবেন্দ্রনাথ সেন মহাশয়ের কর কমলে তদীয় ভক্তের এই প্রীতি উপহার সাদরে সমর্পিত হইল। রবীন্দ্রনাথের কাব্য নিয়ে অনেক সমালোচক মতামত ব্যক্ত করেছেন। তার মধ্যে আমরা যদি উপেন্দ্রনাথ ভট্টাচার্যের একটু মত পড়ি, তিনি বলছেন, সোনার তরী যুগে কবি মানুষ একটা বিশিষ্ট অবস্থায় উপনীত হইয়াছে। মানসীর পর সোনার তরীতে আসিয়া কবি এক অভিনব চেতনা ও প্রেরণায় অনুভব করিলেন। প্রকৃতি ও মানুষের উপর তাহার পূর্বেকার দৃষ্টিভঙ্গি পরিণত ও পরিবর্তিত হইল। কল্পলোকের আলোকছটা পটভূমি হইতে উহা দিগের সরাইয়া আনিয়া উদার আকাশ বাতাসের মধ্যে স্থাপন করিয়া কবি উহাদের সহজ সরল স্বাভাবিক রসমূর্তি সাক্ষাৎ পাইলেন। কবির কাব্য প্রকৃতি ও মানুষের সক্রিয় আদর্শে নবীন মূর্তি ধরিয়া যেন সচকিত হইয়া উঠিল। রবীন্দ্রনাথের এই কবিতার প্রধান কবিতা হচ্ছে সোনার তরী। এছাড়াও আরও যে কবিতাগুলো আছে, বিম্ববতী, শৈশব সন্ধ্যা, রাজার ছেলে, রাজার মেয়ে, নিদ্রিতা, সুপ্তিতা, আমরা ও তোমরা, সোনার বাঁধন, বর্ষা যাপন, হিংটিং ছট, পরশ পাথর, বৈষ্ণব কবিতা, দুই পাখি, আকাশের চাঁদ, যেতে নাহি দিব, সমুদ্রের প্রতি প্রতীক্ষা, মানস সুন্দরী, অনাবৃত, নদী পথে, দেউল, বিশ্বনৃত্য, দুর্বোধ, ঝুলন, হৃদয় যমুনা, ব্যর্থ যৌবন, ভরা ভাদরে, লজ্জা, পুরস্কার, মায়াবাদ, খেলা, বন্ধন, গতি, মুক্তি, অক্ষমা, দারিদ্রা, আত্মসমর্পণ, অচল স্মৃতি, কণ্ঠকের কথা, নিরুদ্দেশের যাত্রা। আমরা যদি সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথের ভূমিকাটা পড়ি, রবীন্দ্রনাথ লিখছেন সূচনাপত্রে, জীবনের বিশেষ কোনো পর্বে কোনো বিশেষ প্রকৃতির কাব্য কোনো উত্তেজনার স্বাতন্ত্র্য নিয়ে দেখা দেয়, এ প্রশ্ন কবিকে জিজ্ঞাসা করলে তাকে বিপন্ন করা হয়। কি করে সে জানবে প্রাণের প্রবৃত্তিতে যেসব পরিবর্তন ঘটতে পারে তার ভিতরকার রহস্য সহজে ধরা পড়ে না। গাছের সব ডাল একই দিকে একই রকম করে ছড়ায় না, এদিকে ওদিকে তার বেঁকে চুরে পাশ ফেরে। তার বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে আকাশে বাতাসে আলোকে মাটিতে। গাছ যদি বা চিন্তা করতে পারত, তবু সৃষ্টি প্রক্রিয়ার এই মন্ত্র সবাই সে জায়গা পেত না, তার ভোট থাকতো না, সে কেবল স্বীকার করে নেয়, এই তার স্বভাবসঙ্গত কাজ। বাহিরে বসে আছে যে প্রাণী বিজ্ঞানী, সে বরঞ্চ অনেক খবর দিতে পারে। কিন্তু বাহিরের লোক যদি তাদের পাওনার মূল্য নিয়ে সন্তুষ্ট না থাকে, যদি জিজ্ঞাসা করে মালগুলো কেমন করে কোন ছাঁচে তৈরি হলো, তাহলে কবির মধ্যে যে আত্মসন্ধানের হেড আপিস আছে সেখানে একবার তাগাদা করে দেখতে হয়। বস্তুত সোনার তরী তার নানা পণ্য নিয়ে কোনো রপ্তানির ঘাট থেকে আমদানি ঘাটে এসে পৌঁছালো, ইতিপূর্বে কখনো এ প্রশ্ন নিজেকে করিনি, কেননা এর উত্তর দেওয়া আমার কর্তব্যের অঙ্গ নয়। মূলধন যার হাতে, সেই মহাজনকে জিজ্ঞাসা করলে সে কথা কয় না, আমি তো মাঝি, হাতের কাছে যা জোটে তাই কুড়িয়ে নিয়ে এসে পৌঁছে দেই। মানুষের অধিকাংশ কবিতা লিখেছিলাম পশ্চিমের এক শহরে বাংলা ঘরে। নতুনের স্পর্শে আমার মনের মধ্যে জাগিয়া নতুন স্বপ্নের স্বাদের উত্তেজনা। সেখানে অপরিচিতের নির্জন অবকাশে নতুন নতুন ছন্দের যে বুননি কাজ করিয়াছিলুম, এর পূর্বে আর কখনো করিনি। নতুনত্বের মধ্যে অসীমত্ব আছে, তারই এসেছিল ডাক, দিয়েছিল সারা, যা তার মধ্যে
নতুনত্বের পূর্বেই কুড়ির মতো শাখায় শাখায় লুকিয়েছিল। আলোতে তাই ফুটতে উঠতে লাগলো। কিন্তু সোনার তরী লেখা আর এক প্রেক্ষিত। বাংলাদেশের নদীতে নদীতে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। এর নতুনত্ব, চলন্ত বৈচিত্র্যের নতুনত্ব। শুধু তাই নয়, পরিচয়ে অপরিচয়ে মেলামেশা করেছি মনের মধ্যে। বাংলাদেশকে তো বলতে পাইনি বেগানা দেশ। তার ভাষা চিনি, তার সুর চিনি। ক্ষণে ক্ষণে যতটুকু গোচর এসেছিল তার চেয়ে অনেকখানি প্রবেশ করেছিল মনের অন্দরমহলে আপন বিচিত্র রূপ। সে নিরন্তর জানাশোনার অভ্যর্থনায় পাচ্ছিল অন্তঃকরণে। সেই উদ্বোধন এনেছিল তা স্পষ্ট বোঝা যায় ছোট গল্পের চিরন্তর ধারায়। সে ধারা আজও থামত না যদি এই উৎসবের তীরে থেকে যেতুম, যদি না টেনে আনতুম বীরভূমের শুষ্ক প্রান্তরের কিচ্ছ সাধনের ক্ষেত্র। আমরা জানি রবীন্দ্রনাথ এই সোনার তরী কাব্যগ্রন্থটি তিনি বাংলাদেশের শাহজাদপুরের পদ্মা ভিত্তিত অঞ্চলে বসবাস করে লিখছিলেন। এজন্যই এই কবিতায় নদীর একটি বিশিষ্ট স্থান আছে একটু তরীর দার্শনিক ব্যাখ্যা। সোনার তরী কবিতায় কবি বলেছেন, গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আখা তরু ছায়া মসিমাখা, গ্রামখানি মেঘে ঢালা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান বেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হুয়ারে। ভরা পালে চলে যায় কোনো দিকে, নাহি চাই ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি হুয়ারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও তরণীর পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু বিলে, সকলে দিলাম থরে থরে বিথরে, এখন আমারও লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণের মেঘ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনুপলি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ এই কবিতায় রবীন্দ্রনাথ বলতে যাচ্ছেন, পৃথিবী শুধু তার সৃষ্টিকেই গ্রহণ করে, ব্যক্তি কবিকে গ্রহণ করে না। কবি এই দার্শনিক সত্যটি তার সোনার তরী কবিতার মাধ্যমেই উপস্থাপন করেছেন। সোনার তরী কবিতায় আরেকটি চমৎকার কবিতা বর্ষা যাপন। এই বর্ষা যাপন কবিতা অনেক দীর্ঘ কবিতা। এই কবিতায় কবি আসলে ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন। যারা ছোট গল্প লেখেন এবং ছোট গল্প সম্পর্কে জানেন, রবীন্দ্রনাথ তার এই সোনার তরী কবিতার বর্ষা যাপন কবিতায় বলেছিলেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেদেশে ভাসি, তারই দু চারটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও যেন হইল না শেষ। অর্থাৎ কবিতার আকারেই রবীন্দ্রনাথ যেন ছোট গল্পের সংজ্ঞাটা দিয়ে দিলেন। তার আরেকটা বিখ্যাত কবিতা এই কাব্যগ্রন্থের, সেটার নাম হচ্ছে বৈষ্ণব কবিতা। শুধু বৈকণ্ঠের তরে বৈষ্ণবের গান, পূর্ব রাগ অনুরাগ মান অভিমান, অভিসার প্রেমলীলা বিরহ মিলন, বৃন্দাবন গাথা এ প্রণয় স্বপন। শ্রাবণের সরবরী কালিন্দীর কূলে, তারি চোখে চেয়ে দেখো কদম্বের মূলে, সরম সম্ভ্রমে একে শুধু দেবতারা। এছাড়া আরেকটা কবিতা হচ্ছে দুই পাখি। এখানে কবি উল্লেখ করেছেন, সোনা খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিকে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হবে দোহে, কি ছিল বিধাতার মনে। তার আরেকটা কবিতা হচ্ছে যেতে নাহি দেব হাই, যা যেতে নাহি দিব। এই কবিতায় আমরা সাধারণত বিদায় সম্ভাষণটা চাই। আমরা অনেক সময় একটা বিখ্যাত লাইন আমরা বলে থাকি, যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয় তবু চলে যায়। এই কবিতায় কবি সেই অভিবাদ ব্যক্ত করেছেন।
সমুদ্রের প্রতি তার এই কবিতা অসাধারণ একটি কবিতা। তিনি বলেছেন, হে জলধি, বুঝিবে কি তুমি আমার মানব ভাষা, জানো কি তোমার ধরাভূমি পীড়ায় পীড়ায় পিড়ি আজি ফিরিতেছে এপাশ ওপাশ, বক্ষে চহে অশ্রুধারা, ঘন ঘন বহে উষ্ণ শ্বাস। আরেকটি বিখ্যাত কবিতা প্রতীক্ষা, অর্থাৎ এই কবিতার অধিকাংশ কবিতাই খুবই চমৎকার, মিষ্টি, মধুর। রবীন্দ্রনাথের আত্মপরিচয়ের বিখ্যাত কাব্যগ্রন্থ হয়েছে সোনারতরী। এই কবিতায় রবীন্দ্রনাথ নিজেকে নতুনভাবে চিনিয়েছেন। কবিতা পাঠক মুগ্ধ ভরে রবীন্দ্রনাথের এই সোনারতরী কাব্যটি পাঠ করেছেন এবং রবীন্দ্রনাথকে জাত কবির মর্যাদায় অভিষিক্ত করেছেন। এই কবিতায় আরেকটি কবিতা যদি আমরা পড়ি তাহলে সেই কবিতাটা আমাদের খুব ভালো লাগবে। এরকম একটি চমৎকার কবিতা আছে সোনারতরী কবিতায়, কাব্যগ্রন্থের যে কবিতা, এগুলো আসলে রবীন্দ্রনাথ তার পূর্ব বাংলা অবস্থানকালীন লিখেছেন। অনেকগুলো কবিতায় আসলে কাহিনীকারে বর্ণনা করা আছে। কবি তার কবিতাকে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে এসেছেন, আবার অনেক ক্ষুদ্র কবিতা দিয়েও ভর্তি আছে এই অর্থাৎ এই কবিতায় কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করেছেন। দরিদ্রা কবিতায় বলেছেন, দরিদ্রা বলিয়া তোরে বেশি ভালোবাসি, হে ধরিত্রী স্নেহ তোর বেশি ভালো লাগে, বেদনা কাতর মুখে সকরুণ হাসি, দেখে মোর মর্ম বোঝে বড় ব্যথা জাগে। এরকম অধিকাংশ কবিতায় রবীন্দ্রনাথের চমৎকৃত প্রকাশ পেয়েছে। এই কবিতা নিয়ে বিভিন্ন সমালোচক বিভিন্নভাবে মন্তব্য করেছেন। রবীন্দ্র প্রতিভার পরিচয় ক্ষুদিরাম বসু কিংবা আমাদের সোনারতরী আলোচনা করছেন কাজী আব্দুল ওদুদ। এবং এই কবিতায় পরশ পাথর কবিতাটিকে রূপকার্থে কবি ব্যবহার করেছেন, সেটাও আমরা দেখি। এই কবিতায় কবি মিথেরও ব্যবহার করেছেন। পাষাণী অহল্যার মধ্যস্থায় কবি প্রথম সেই ব্যাকুলতার স্বাদ অনুভব করলেন এবং সেই কল্পিত গোপন প্রাণকেন্দ্র থেকে জীবন রসবোধ নির্গত হচ্ছে, তার সঙ্গে নিজেকে মিলিত করার আগ্রহ ব্যক্ত করলেন। জীবনদাত্রী জননীর বিপুল বেদনা, মাতৃধৈর্যে মৌনমুখ সুখ দুঃখ যত অনুভব করিলে স্বপ্নের মতো সুপ্ত আত্মা আছে, মাতৃ অঙ্গে সেই কোটি জীবন স্পর্শ সুখ কিছু তার পেয়েছিলে আপনার মাঝে। এরকম প্রায় অধিকাংশ কবিতা নিয়েই রবীন্দ্রনাথ তার সোনারতরী কবিতাটি রচনা করেছেন। সোনারতরী কবিতার শেষ কবিতার হচ্ছে নিরুদ্দেশের যাত্রা। আমরা যদি এর কিছু অংশ পড়ি, আর কত দূর নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়বে তোমার সোনারতরী, যখনই সুদাই ওগো বিদেশিনী তুমি হাসো শুধু, ওগো মধুর হাসিনী, তুমি বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরব দেখাও অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠেছে আকুলি, দূরে পশ্চিমে ডুবেছে তপন গগন কোণে। অর্থাৎ এই কবিতায় রবীন্দ্রনাথ তার মানসীকে উদ্দেশ্য করে, কবিয়াত্মাকে উদ্দেশ্য করে নানা জিজ্ঞাসার পরিসমাপ্তি করছেন। বাংলা কবিতার এক অনন্য সংযোজন সোনারতরী কাব্যগ্রন্থটি সহ আমাদের বাংলা ভাষায় যে শ্রেষ্ঠ গ্রন্থগুলো আছে, এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের বগুড়াতে যারা অবস্থান করছেন তারা রুদ্র লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।